সো লার্নিং ডিসেবিলিটিটাকে জেনারেলি লার্নিং ডিসেবিলিটি অর লার্নিং ডিলে হোয়াট এভার ইজ দ্যাট, এটার মধ্যে জেনারেলি 3টে ডি আছে। 3টে ডি মানে নাম্বার 1 ডিসলেক্সিয়া, যেটা হচ্ছে লেটার্স কিংবা হচ্ছে লেটার্স চেনা কিংবা লেটার্স লেখাতে অসুবিধা হয়। একটা হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া, যেটা হচ্ছে ভ্যারিয়াস মুভমেন্টস অফ দ্য বডিতে ওটা ইন্টারপ্রেট করতে ডিফিকাল্টি হয়। আর একটা হচ্ছে ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া মানে হচ্ছে সে অ্যারিথমেটিক্স কিংবা কোনো একটা ক্যালকুলেশনের দিক থেকে ও হয়তো 5+2 জানে, সেটা একটু 7 লিখে দেবে, কিন্তু যখনই 5+11 হবে তখনই জিনিসটা ডিফিকাল্টি হবে। সো এটা সব একটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকে, বাচ্চার মধ্যে সবসময় থাকে, সেটা সে ওভারকাম করে যায় উইদিন দ্য প্র্যাকটিস অফ 3 to 4 টাইমস। কিন্তু যখনই অ্যালাইড গ্রুপটা কিংবা এই গ্রুপটা লার্নিং ডিলে গ্রুপটা যখনই আসে, তখন সেটা মিনিমাম তাকে অ্যারাউন্ড 50 টাইমস ইন্টু 10 টাইমস 10 টাইমস মোর ওকে প্র্যাকটিস করাতে হয়, আর দিয়ে তারপরে জিনিসটাকে পুরোপুরি সলভেবল। কিন্তু লার্নিং ডিলের মধ্যে ফার্স্ট যেটা আছে, এটা কিন্তু পুরোপুরি যে লার্নিং ডিলে, এটা সব জায়গায় একটু একটু করে থাকে। তার মধ্যে কিন্তু এই যে পুরো আমব্রেলা টার্ম যেটা আমি বলছিলাম, সেটা কিন্তু তার মধ্যে অটিজমও চলে আসে অ্যাজ ওয়েল অ্যাজ এডিএইচডিও চলে আসে। আর এখন তো আর দুটোকে তো আর আলাদা করা যায় না, তো এখন এএসডি আর এডিএইচডি ওটাকে পুরো এখন একটা আমব্রেলা টার্ম এএসডির মধ্যে রেখে দিয়েছে, যেখানে লার্নিং ডিফিকাল্টিস গুলোকে অ্যাজ আ পার্ট অফ কোমরবিডিটি একটা পার্ট রেখে দিয়েছে। একেবারে তাই। অর্থাৎ এই যে আমরা রোগগুলো নিয়ে আলোচনা করলাম বা সমস্যাগুলো নিয়ে আপনি বললেন, এইগুলো হচ্ছে কমন টাইপস বলা যেতে পারে, তাই তো, লার্নিং ডিসেবিলিটি কমন টাইপস একেবারে। এবং এই যে স্যার পার্থক্যটা বুঝিয়ে দিলেন, এই পার্থক্যগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে খুব সাহায্য করবে, যে কিভাবে আমরা বুঝবো যে কোন সমস্যার সম্মুখীন আমাদের ছেলেমেয়েরা বা আমাদের যারা শিশুরা, বাচ্চারা আমাদের ফ্যামিলিতে রয়েছে বা আশেপাশে রয়েছে, তাদের ক্ষেত্রে এক্স্যাক্টলি কোন সমস্যাটা হচ্ছে। স্যার এই ক্ষেত্রে যেটা অনেকেরই মনে প্রশ্ন থাকবে, যে এই যে ধরুন আইডেন্টিফাই করা, পার্থক্যটা বোঝা সবার প্রথমে। অনেকেই মনে করেন যে আমার বাচ্চার খাতায় সাদা পাতা এবং সাদা পাতার উপর শুধুমাত্র আঁকিবুকি কাটছে, এটা সে বদমাইশির জন্য করছে, দুষ্টুমির জন্য করছে এবং সমস্যা রয়েছে। এই পার্থক্যটা মানুষ কি করে বুঝবেন? কোনো কি এক্স্যাক্ট বা ক্লিয়ার সিমটমস রয়েছে অ্যাজ সাচ? হ্যাঁ, এটার মধ্যে সিমটমস মানে ক্লিয়ার কাট সিমটমস বলে সিমটমস আছে। যেমন হচ্ছে, যদি ধরুন একটা বাচ্চা, সে 5 বছর বয়সে, 5 বছর তার বয়স, সে যদি হঠাৎ খালি আঁকি উকি কাটছে, তাহলে কিন্তু সেটা তো মিনিংফুল না। কেন কি 5 বছর বয়সের ডেভেলপমেন্টাল রেঞ্জের হিসাবে ও একটা সূর্য আঁকতে পারবে, ও একটা গরু ঠিক আঁকতে পারবে না, কিন্তু গরুর অর্ধেক মুখটা আঁকতে পারবে, কেন কি ওটার মধ্যে অনেকগুলো কার্ভস আছে। সে যদি খুব ভালো থাকে, তাহলে কিন্তু তার মধ্যে সে হয়তো পুরো গরুটাও করতে হবে, মানে আঁকতে পারবে। কিন্তু মানে গরু যে পুরোটা আঁকবে, সেটার জন্য ওর পুরো একটা মানে একটা স্পেস, আমরা আমাদের ভাষায় বলি স্পেস ভিজুয়ালাইজেশন, মানে গরুর ল্যাজটাকেও সে জুড়বে, গরুর 4টে পা আছে সেই কনসেপ্টটাকেও জুড়বে, প্লাস গরুর মুখটাকেও জুড়বে। কিন্তু যেটা রিকোয়ারমেন্ট, মানে 5 বছরের যেটা রিকোয়ারমেন্ট, গরুর অর্ধেকটাকেও যদি আঁকা মানে যদি এঁকে দেয় অ্যান্ড তার মধ্যে 4টে পা দিয়ে দেয়, সেটা আমরা ডেভেলপমেন্টালি বলি না, ওটা ওই রেঞ্জের ওপরে এসে গেছে। তো তাই জন্য হচ্ছে ডেভেলপমেন্টাল টেস্ট যেটা একটা করানো খুব দরকার, যখন একটা পার্টিকুলার এই বাচ্চাকে যখন আমরা টার্ম করব। ইনফ্যাক্ট খালি ডেভেলপমেন্ট টেস্ট দিয়েও হবে না, সিরিজ অফ টেস্ট করতে হবে। কিন্তু ডেভেলপমেন্ট টেস্ট স্পেসিফিক আগে করতে হবে কি ওই বাচ্চাটার বয়স কতটা লেভেলে, কতটা ও ডিলেড আছে। ডিলেড হলে তারপরে হচ্ছে আপনার লার্নিং দিয়েতে। তাই জন্য লার্নিং ডিফিকাল্টিস জেনারেলি আমরা পাই কিন্তু একটু লেটার অন লাইফে। মানে হয়তো বাচ্চাটা আগে থেকে কথা বলছে, কিন্তু কথা যে ঠিক করে বলছে, কারেক্টলি কনভারসেশনাল কথা বললেই সে কারেক্ট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ মিনিংফুল যেন ও বলে। কিন্তু কিছু পেরেন্টসরা যেটা হয়, যেটা যেটা স্বাভাবিক যেটা থাকে কি, কথা বলছে ও ঠিক আছে, মানে অ্যাকসেপ্টেড, কিন্তু লার্নিং ডিলে জেনারেলি আমাদের কাছে প্রেজেন্ট একটু লেট প্রেজেন্ট এই জন্যই করে, কেন কি সেই সময় মা বাবারা আগে থেকে বোঝা যায় না, বুঝতে পারে না কি এখানে আগেই যেই মানে ধরুন যে এজটা 2 বছর থেকে 3 বছর, ও কম কথা বললো, কিন্তু কথা বলছে, পরে হয়তো ডেভেলপ করে যাবে। কিন্তু তারপরে দেখা যায় কি আর ডেভেলপ করছে না, তখনই স্ক্রিনিংটা করতে হয়। ধরুন একটা নর্মাল 2 বছরের বাচ্চার 24 মাসের বাচ্চার অ্যাটলিস্ট যেন 2000টা যেন ওয়ার্ডস যেন থাকে। 3 বছরে সেটা আবার ওটা বেড়ে গিয়ে 4000 থাকে,
পাঁচ পাঁচ বয়স 5 বছরের বয়সে মিনিমাম টু মিনিমাম অ্যারাউন্ড 5000 to 6000 যেন ওয়ার্ডস থাকে, তারপরে সে কথা বলতে পারবে, তারপরে সে কনভারসেশন করতে পারবে। কিন্তু জেনারেলি এই যে এই পার্টিকুলার টার্মটা যেটা লার্নিং ডিলেটা যেহেতু সব জায়গায় একটু একটু করে থাকে, মানে ধরুন এএসডির মধ্যে এএসডি, এডিএইচডি কিংবা মানে যাদের হাই আইকিউ আছে তারাও কিন্তু কনভারসেশন করতে পারে না। তার মধ্যে 3টে টাইপ আমি এর আগেও আমি বলছিলাম, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, কিন্তু ওরা হয়তো প্রেজেন্ট করতে পারলো না, সেটা আবার স্পিচ ডিলেটাও কিন্তু ইজ আ পার্ট অফ লার্নিং ডিলে। কেন কি যদি আমি সেই প্রশ্নটা ওকে করলাম আর ও কোনো একটা অন্য কনসেপ্টে একটা আনসারটা দিয়ে দিল, সেটাও কিন্তু মানে একটা ডিলে। কিন্তু জানে ও আনসারটা কিন্তু প্রেজেন্ট করতে পারলো না, তাহলে কিন্তু সেটা হচ্ছে আবার মানে সেন্সরি প্রসেসিং ডিলে। হয়তো প্রসেস করে ওই সময়টা করতে পারলো না, দেন ইট ইজ अगेन মানে তখন আবার অন্য এরিয়াস গুলো চলে আসছে। তো তাই জন্য লার্নিং ডিলেটাকে যে সেগ্রিগেট করে একদম কমপ্লিটলি যেটা বলা যাবে সেটা হচ্ছে মানে থ্রু সিরিজ অফ টেস্ট অ্যান্ড হচ্ছে পার্টিকুলার স্ক্রিনিং করে কি হ্যাঁ এই বয়সে এতটা হলো, এই বয়সে এতটা হলো, তো হি ইজ গোয়িং ফর লার্নিং ডিলে। তো আমাদেরকে এই জিনিসগুলো করাতে হবে আর এই থেরাপি তার জন্য প্রয়োজন। একেবারেই তাই স্যার। এই প্রসঙ্গে আরেকটা বিষয় জিজ্ঞেস করব, যে এই যে নিউরোলজিক্যাল বেসিস এই ক্ষেত্রে লার্নিং ডিসেবিলিটির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে পারি। নিউরোলজিক্যাল বেসিস যদি আপনি দেখেন, মানে যদি স্ট্রাকচার অফ দ্য ব্রেন দেখেন, তাহলে যদি এমআরআইও দেখেন, তাহলে না, এমআরআই এর মধ্যে কোনো চেঞ্জেস আসে না, এটা অনেকবারই থাকে। কিন্তু যাদের মধ্যে এমআরআই চেঞ্জেস আসে, হ্যাঁ সে তো তার মধ্যে তো ওই পার্টিকুলার যেই ব্রেনের ওই পার্টের ফাংশনটা তার ডিলে থাকবে। ধরুন কোনো একটা পার্ট ব্রেন অফ দ্য কোনো হয়তো ইনজুরি আসতে পারে, ইনজুরি এসে কিংবা সেই মানে কাজ করছে না, কিন্তু যদি ইনজুরি অফ দ্য ব্রেন বলেন তাহলে কিন্তু তখন সেটা সেরেব্রাল পলসির মধ্যে চলে আসবে। কিন্তু লার্নিং ডিলের মধ্যে স্পেসিফিক এএসডির মধ্যে এমআরআই কিন্তু অতটা রেলেভেন্সি নেই। কেন কি এমআরআই এর ব্রেন স্ট্রাকচার অত রেলেভেন্সি নেই, কেন কি বিকজ ব্রেন তো নর্মাল ফাংশনিং করছে, হ্যাঁ, বাট নেটওয়ার্কিং অফ দ্য ব্রেন অ্যান্ড ফাংশনালিটি অফ দ্য ব্রেনের মধ্যে যেটা ফাংশনসটা সেটা এফেক্টেড থাকতে পারে। দ্যাট ইজ ওয়াই মানে ওই এটা নেটওয়ার্কিং অফ দ্য ব্রেন মধ্যে হয়তো করছে না, প্রসেসিংটা ফাস্ট হচ্ছে না, পরে বুঝছে সেই তো লার্নিং ডিলের মধ্যে চলে আসছে। একেবারে। এবং এই যে কথাটা স্যার বললেন যে পরে বুঝছি সেই তো লার্নিং ডিসেবিলিটির মধ্যে চলে আসছে, ভীষণ সুন্দরভাবে আপনি কিন্তু ব্যাপারটাকে প্রেজেন্ট করলেন স্যার। আশা করছি যে যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা একটা আইডিয়া পেয়ে গেলেন, একটা ধারণা পেয়ে গেলেন যে ইতিমধ্যে কি কি টাইপস রয়েছে বা লার্নিং ডিসেবিলিটি বলতে আমরা কি বুঝি, এবং সব থেকে বড় কথা আমরা আইডেন্টিফাই করব কি করে, পার্থক্যটা কি করে বুঝবো যে কে দুষ্টুমি করছে আর কে অ্যাকচুয়ালি এই সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে আমাদের এখন বর্তমান সমাজে স্যার যেটা দেখা যায় এখনো পর্যন্ত অনেক জায়গা, অনেক সিচুয়েশন রয়েছে যেখানে বাচ্চাদের প্রতি এতটা ক্যাজুয়ালিটি অনেকেরই রয়েছে, যারা হয়তো বলে